যারা টাকা দিয়েছেন এরা তো শুধু টাকা দিয়েছে তা তো নয়, কয়েক লক্ষ মানুষ আরো টাকা দিয়েছে যাদের নামই আসেনি লিস্টে। তারা অপেক্ষা করে বসে আছে পাড়ার দাদাটা, তিনো দাদাটা আমাদের টাকা ফেরত দেবে। টাকা ফেরত এমনি পাবেন না, সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায়, তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে গাছের গাছের সাথে বাঁধুন, যে গাছ পাবেন তাতে বাঁধুন, বেঁধে উত্তম মধ্যম দিন, তবে এই টাকা ফেরত পাবেন, নচেত এই টাকা ফেরত পাবেন না। যোগ্যদের চাকরি থাকবে 2 মাসের মধ্যে, যোগ্যদের চাকরি থাকবে ততদিন ধরে ঘোষণা মুখ্যমন্ত্রী, নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে যেতে পরামর্শ। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দিতে হয় সেটা আইনি ভাবেই হওয়া সম্ভব, তো তার জন্য তো রাজ্য সরকারকে মুভ করতে হবে। আমি তো এর আগের দিন দিল্লিতে বসে বলেছিলাম প্রভিশন আছে মুভ করার, তো রাজ্য সরকার এতদিন অপেক্ষা করছে কেন? আমার হিন্দিতে প্রেস কনফারেন্স হয়েছিল, আপনারা দেখবেন সেই প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম যে যদি এই প্রভিশন আছে সেই প্রভিশনে রাজ্য সরকার চাইলে যেতে পারে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্টের রায় মেনে আমি রাজ্য সরকারকে কাজ করতে বলবো, নচেত এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আবার ছিনিমিনি খেলা হতে পারে। সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কেউ নেই ভারতবর্ষে। তো স্বাভাবিকভাবে এর আগে বামফ্রন্টের সময় আমরা দেখেছিলাম টিচারদের, শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল, কারণ কেন্দ্র সরকারের নিয়ম তখন মানেনি, বিএড নিয়ে নিয়ম মানেনি বলে। আজকে তাই আমার মনে হয় যে যা করবে রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টের দেখানো পথ অনুসারে করা উচিত, অন্য কোনো জায়গায় যাওয়া উচিত না, এবং মুখ্যমন্ত্রী ললিপপে অন্য শিক্ষকদের ভোলাও উচিত নয়, তাহলে আগামী দিনে আবার কোনো বড় বিপদের সম্মুখীন তারা হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই উঠে গেছে, সেখানে হচ্ছে যে যতদিন যোগ্য অযোগ্য নির্ধারণ না হচ্ছে ততদিন মানে কাজ চালিয়ে যায়, সেই অনুমতি হচ্ছে সুপ্রিম কোর্টে দাখিল করেছে। না, আমাদের প্রশ্ন হচ্ছে 2.5 বছর সময় পাওয়ার পরেও যোগ্য অযোগ্য ধরতে পারলো না কেন, বা লিস্টটা তৈরি করতে পারলো না কেন এসএসসি? এসএসসির দায়িত্ব তো এটা তো সিবিআই এর দায়িত্ব বা কোর্টের দায়িত্ব না। এসএসসি ভাগ করে দেবে এরা যোগ্য এরা অযোগ্য, এবং আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণেও তো সেটা পরিষ্কার বলা যাচ্ছে আমি এখন যোগ্যদের ব্যবস্থা করছি, তারপরে অযোগ্যদেরও ব্যবস্থা করব। অর্থাৎ প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। সেই জন্য আমার মনে হয় যে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার সমস্ত কিছু জানে, তারপরেও এই ধরনের ঘটনা তারা ঘটতে দিয়েছে মানুষকে বিপদে ফেলে, তারপরে সেখান থেকে সুবিধে নেওয়ার জন্য। প্রাথমিকের নিয়োগ মামলা থেকে সৌমান সেনের ডিভিশন বেঞ্চে সরে যাওয়া কেন, মানে কি আশঙ্কা করছেন আপনারা? দেখুন, আমার বিচারপতি, মহামান্য বিচারপতি সরে গেছে, সেখানে আমার বেশি কিছু বলা উচিত না, কিন্তু আমরা খবর পাচ্ছি ভয়েই উনি সরে গেছেন। বাংলায় যে বিচারপতিরা বাংলায় পরিবার নিয়ে থাকেন তারা সেন্সিটিভ কোনো রায় দিতে চান না। এটা কলকাতা হাইকোর্টে আমরা এর আগেও দেখেছি। সরকারের বিরুদ্ধে কোনো রায় বা সরকারের বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেখান থেকে তারা সাধারণত সরে দাঁড়ান, যাদের পরিবার বা বাঙালি বিচারপতি যদি বিশেষ করে হন, তাদের পরিবার যেহেতু পশ্চিমবঙ্গে থাকেন, কারণ দিদির প্রতি তাদের সবার কনফিডেন্স আছে আর কি, দিদি কি কি করতে পারেন। যেখানে যোগ্য অযোগ্য নিয়ে এত প্রশ্ন, সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে কি বলে দাও আমাকে, যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্ট, আমি আগেই বলেছি সুপ্রিম কোর্টের দেয়ার এখতিয়ার নেই তো। সুপ্রিম কোর্ট এটা তৈরি করতে পারে না কে যোগ্য কে অযোগ্য, কে নির্ণয় করতে পারে না। এই নির্ণয় করার অধিকার হচ্ছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশনের, রাজ্য সরকারের, তাদের দায়িত্ব। এরকম বহু স্কুল জেলায় জেলায় দেখা যাচ্ছে যেখানে কোথাও বিজ্ঞান বিভাগ বন্ধ করে দিতে হচ্ছে, কোথাও বাংলা পড়ানোর বিভাগ বন্ধ করে দিতে হচ্ছে। ঝাড়গ্রামে একটি জায়গা, সেখানে বিজ্ঞান বিভাগ টোটালি বন্ধ করে দিতে হয়েছে, এবং যে ছবি দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা তারা নিজেরা বসে রয়েছে, কারণ টিচার। দেখুন, এই ভয়ঙ্কর যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, এর জন্য যদি একজন কোনো ব্যক্তিকে দায়ী করতে হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য আমরা বারবার বলছি আগে শিকড়টাকে কাটুন, না কাটলে বাংলা বারবার এই ধরনের অপমান, অবমাননা, লাঞ্ছনার শিকার বাংলা হবে। কারণ যিনি বসে আছেন তিনি অযোগ্য, তিনি অযোগ্য হওয়ার জন্য
বারবার বাংলার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, বাংলার মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, এবং বাংলার শিক্ষা ব্যবস্থার সাথেও এই ধরনের ঘটনা ঘটছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তার পরিবার বা তাদের নেতাদের পরিবারের ছেলেমেয়েরা তো এই সমস্ত স্কুলে পড়ে না, সরকারি স্কুলে পড়ে গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা, তারা যায় সরকারি স্কুলে। তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই। তারা মনে করছে গরিবের ছেলেমেয়েরা পড়ে সেখানে 5টা চাকরি না হয় আমরা বিক্রি করে দিলাম, কি এমন হলো, গরিবের চাষার ছেলে তার মাস্টারমশাই হবে না, উনি এটা বিশ্বাস করেন। সেটা গরিব স্কুলের টিচারদের চাকরি বিক্রি হচ্ছে, অযোগ্যদেরকে চাকরি দেওয়া হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে সিবিআই এর উচিত শিক্ষামন্ত্রীকে অ্যারেস্ট করা, কিসের পরিপ্রেক্ষিতে এবং এই দাবিটা আপনি করছেন? না দেখুন না, শিক্ষামন্ত্রী তো নিজে বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে এবং ইন্টারভিউতে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে ছেলেমেয়েরা আমার সাথে ঘুরে বেড়ায় তাদের চাকরি হবে, তিনি বারবার বলেছেন। এবং সেটা তিনি গর্বের সাথে বলেছেন, এরকম নাকি কোটা আছে, আমার কোটার চাকরি আমি আমার লোকেদেরকে দেবো না। আমরা জানতে চাই কোটাটা কি, কোথায় পাওয়া যায় এই কোটাটা, এটা কার পকেটে থাকে, ব্রাত্যবাবুর পকেটে থাকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে বাঁধা থাকে? এই কোটাটা কোথায় আছে আমরা দেখতে চাই। এবং এই ধরনের দাবি যে শিক্ষামন্ত্রী করে তার তো অবশ্যই ইনভলভমেন্ট আছে চাকরি দেওয়াতে। এবং আমরা দেখছি যে কত অযোগ্য মানুষের চাকরি হয়েছে। আমাকে একটা ইনফরমেশন তরুণজ্যোতি দিল যে প্রতি বছর 262 কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র এই অযোগ্যদেরকে স্যালারি দিতে গিয়ে। এই 262 কোটি টাকা তো বাংলার জনগণের টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী হরিলুট দিয়েছেন এই 262 কোটি টাকা। এবং স্কুলে স্কুলে যে ছেলে মেয়েগুলো পড়ে গরিব মধ্যবিত্ত পরিবারের চাষাভূষর ছেলে, তাদেরকে অযোগ্য শিক্ষকরা পড়াচ্ছেন। অদ্ভুত কাণ্ড। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের চাকরি বাঁচানোর আবার চেষ্টাও করছেন, কিন্তু সরকারের কাছে লিস্ট নেই কতজন অযোগ্য কতজন যোগ্য। অদ্ভুত একটা ফ্যালাসি চলছে পুরো বিষয়টা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী সার্কাসের মতো খেলছেন। চলবে না এই খেলা, অনেক খেলা হয়েছে, গানও বাজিয়েছেন আপনারা। এরপরে পশ্চিমবঙ্গের জনগণ খেলবে, এবং এই শুধু 26,000 নয়, কয়েক লক্ষ বেকার যুবক যুবতী, প্রায় 22-23 লক্ষ বেকার যুবক যুবতী তারা অ্যাপ্লাই করেছিল এই চাকরির জন্য। আপনি তাদের সবার জীবন নিয়ে খেলেছেন। এবং পশ্চিমবঙ্গের এই 10 কোটির কাছাকাছি মানুষ, তাদের শিক্ষার, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, 10খানা প্রজন্মকে আপনি সম্পূর্ণভাবে বিকলাঙ্গ করে দিলেন। শিক্ষাগতভাবে আপনি বিকলাঙ্গ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার জন্য পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে এই ধরনের ঘটনা ঘটে। দেখুন, পুরো ক্যাবিনেটটা জেলের ভেতরে যাবেন, ব্রাত্যবাবুকে আলাদা করে হাইপ দিয়ে কি লাভ? পুরো ক্যাবিনেটটা এরপরে জেলের ভেতরে থাকবে, চিন্তা নেই।